আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান নোমান। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই টপিক যদি কেউ ভালোভাবে আমার ক্লাসটা করো, মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা করো, শতভাগ কমন পড়বে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা টপিকের উপরেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। গ্রিন কেমিস্ট্রির নীতি, তারপরে বিক্রিয়ার হার, একমুখী আর উভমুখী বিক্রিয়া, এদের প্রভাবক, রাসায়নিক সাম্যাবস্থা, তারপরে কেপি-কেসি, লা-শাতেলিয়ার নীতি, পিএইচ, বাফার, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লা-শাতেলিয়ার নীতি আর কেপি-কেসি এই দুইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর তাপীয় সূত্র। দেখো সরাসরি টপিকে চলে যাই। প্রথমে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এর 12টি নীতি আছে। 12টি নীতির মধ্যে 12টা কিন্তু তুমি পড়তে পারবা না, মনে থাকবে না। সেজন্য শর্টকাট মনে রাখবা, শিল্পক্ষেত্রে কেমিক্যালি ভালো কিছু। কেমিক্যালি ভালো কিছু যদি হয় সেটাই হচ্ছে এই নীতির ভিতরে পড়বে। যেমন নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়? দেখো কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়? বর্জ্য পদার্থ রোধ, এটা কিন্তু কেমিক্যালি করা হয়। তারপর এটা কিন্তু ভালো কিছু। তারপরে কি সর্বোত্তম ইকোনমি, অ্যাটম ইকোনমি, এটাও কেমিক্যালি। দুর্ঘটনা প্রতিরোধ, এটার জন্য তো কেমিক্যালি ব্যবস্থা নেওয়া হয়। শুধুমাত্র শ্রমিকের স্বাস্থ্য সেবা, এটা কিন্তু কেমিক্যালি ভালো কিছু না। সেই হিসেবে এটা এই গ্রিন কেমিস্ট্রির নীতির ভিতরে পড়ে না। তারপরে দেখো টাইপ টু। টাইপ টুতে একমুখী আর উভমুখী দুই প্রকার বিক্রিয়া দেখা যায়। বিক্রিয়ার হার আর প্রভাবক এগুলা পড়তে হবে। দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ, শুধু এটা হচ্ছে একমুখী। আর যদি বিক্রিয়ক থেকে উৎপাদ হয় আবার ফিরে বিক্রিয়কে আসে, তাহলে সেটা উভমুখী। মানে এটা ওতপ্রোতভাবে পরপর ঘটতে থাকবে। উভমুখী বিক্রিয়াকে একমুখীতে রূপান্তর করতে কি করতে হবে? ধরো একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াকে যদি একমুখীতে পরিণত করতে চাও তাহলে বিক্রিয়াকে অবশ্যই খোলা পাত্রে নিতে হবে। কেন নিতে হবে? উৎপাদকে সরিয়ে ফেলার জন্য। দেখো খোলা পাত্রে যদি না নাও, উৎপাদকে সরাইতে পারবা? ধরো বিক্রিয়ক থেকে উৎপাদ আসছে, এই উৎপাদটাকে তুমি সরায় ফেলাও এখান থেকে, তাহলে তো আবার ঘুরে বিক্রিয়কের দিকে যাবে, তাই না? উৎপাদকে সরিয়ে ফেলা আর অধক্ষেপকে সরিয়ে ফেলা। নিচে যে অধক্ষেপটা পড়ে, উৎপাদ হয় কিছু কিছু, আবার নিচে অধক্ষেপ পড়ে, ওই অধক্ষেপটাকেও সরিয়ে ফেলতে হবে। এরপর দেখো বিক্রিয়ার হার। একক সময়ে কোনো বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক বা উৎপাদে পরিবর্তন হবে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। যেমন দেখো একক সময় মানে কি, সময়টা নিচে ভাগ হবে আর বিক্রিয়কের পরিবর্তন উপরে বসবে, তাহলে মাইনাস ডেল অফ সি, মানে বিক্রিয়কের পরিবর্তন হচ্ছে ডেল অফ সি বা ডি অফ সি, আর নিচে সময়ের পরিবর্তন ডিটি, মানে কতটুক সময়। এখানে এই যে টি এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ এরকম ভাবে বোঝায়। যেমন দেখো কে, এই দেখো 1 কেজি, ফার্স্টে 1 কেজি ছিল, 0 কেজি হয়ে গেছে কত সেকেন্ডে? সরি, যখন 0 সেকেন্ড তখন উৎপাদ ছিল 1 কেজি, কিন্তু যখন 0 সেকেন্ড তখন বিক্রিয়ক ছিল 1 কেজি, কিন্তু উৎপাদ কি? 0। যখন 60 সেকেন্ড তখন বিক্রিয়ক হয়েছে 900 গ্রাম, উৎপাদ হয়েছে 100 গ্রাম। এখন দেখো কে কিভাবে করবা? কে হচ্ছে বাম পাশে যেটা থাকবে, আমি বুঝাই, বাম পাশে যেটা থাকবে এগুলো হবে মাইনাসের আর ডান পাশের গুলো প্লাসের। এখানে দেখো এটা দিয়ে দিছে দুইটা এ আর একটা বি, এই দুইটি মিলে সি উৎপন্ন করে। বিক্রিয়াটিতে বিক্রিয়াটিতে সি গঠনের হার দেওয়া আছে।
এখান থেকে যে সিটা গঠন হবে এই হারটা দেওয়া আছে। তাহলে কি এ ভাঙনের হার কত? দেখো কে এর মান দেওয়া আছে না, সরি, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার আমরা কে দ্বারা প্রকাশ করি? কে হচ্ছে, এখানে 2 আছে না, এই পাশেটা কিন্তু মাইনাস হয়। মাইনাস হলে কি মাইনাস দিবা, আর 2 1/2 আকারে লিখবা, 1/2 বা হাফ ইন্টু কি এটার সময়ের সাপেক্ষে এটাকে, এই যে এ কে অন্তরীকরণ করবা, সমান আবার এই বি কে -1, -1 নিবা কারণ বাম পাশে আছে -1, আর এখানে মনে মনে 1 আছে, 1/1 মানে 1ই। আবার এটাকে টি এর সাপেক্ষে করবা বি কে, আর ডান পাশেরটা টি এর সাপেক্ষে সি কে করবা, কিন্তু ডান পাশে হওয়ার কারণে এখানে মাইনাস হবে না। এরপর দেখো, তাহলে আমাকে বের করতে বলছে কোনটা? এইটা বের করতে বলছে, এইটা দেওয়া আছে। তার মানে কি এখানে এটার মান বসায় দাও। বসায় দেওয়ার পরে এখানে এই যে মাইনাস হাফ আছে না, এই মাইনাসটা তো আর সরবে না, এই হাফটা এই পাশে যদি যায় তাহলে বাম পাশেটা ডান পাশে গেলে কিন্তু ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে 2। আর এখানে যা আছে তাই এটাই কিন্তু এই যে চাইছে, তাহলে মোল পার লিটার পার মিনিট। এখানেও সেম ভাবেই এ থেকে বি বিক্রিয়ার হার কোনটি? এ থেকে বি বিক্রিয়ার হার হচ্ছে এই যে এত, এইটুক হচ্ছে মাইনাস টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, শেষ। প্রভাবক, এই প্রভাবকের ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা মনে রাখবা ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক হচ্ছে ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। আর অটোপ্রভাবক, অটোপ্রভাবক বা স্বপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। এখানে ঋণাত্মক প্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর অটোপ্রভাবক হচ্ছে, সরি, ধনাত্মক প্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর অটোপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। এরপর প্রভাবক বিষ। প্রভাবক বিষ কি? আর্সেনিক AS2O3, এটা হচ্ছে একটা প্রভাবক বিষ। তারপর বেরিয়াম সালফেট, এটা আরেকটা প্রভাবক বিষ। আর ধুলাবালি, দেখো এগুলা বিষাক্ত জিনিস না? অবশ্যই। তাহলে এই 3টা হচ্ছে প্রভাবক বিষ। আর প্রভাবক প্রমোটার, প্রভাবক প্রমোটার হচ্ছে ফেরাস, প্লাটিনাম। আর বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি করে এবং নিজে পরিবর্তন হয় না। দেখো প্রভাবক কি করে? বিক্রিয়ার গতি হ্রাস আর বৃদ্ধি করে, কিন্তু প্রভাবক নিজে কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। আর সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না, বুঝতে পারছো? প্রভাবক কখনোই সাম্যাবস্থার পরিবর্তন করতে পারবে না। এনজাইম, এনজাইম কি কি এগুলা পড়বা। গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়, এখানে মাঝখানে এনজাইম কাজ করে জাইমেজ এনজাইম। আর স্টার্চ থেকে মল্টোজ তৈরি হয়, মাঝখানে কাজ করে ডায়াস্টোজ এনজাইম। এগুলো একদম ইজি, শুধু মনে রাখবা। দেখো অর্ধায়র ম্যাথ, টি দেওয়া আছে 70 সেকেন্ড, 500 গ্রাম, আর এখানে হচ্ছে 250 গ্রাম, মানে 70 সেকেন্ডে 250 গ্রাম হয়েছে। তাহলে অর্ধায়ু কত? 70 সেকেন্ড, যেহেতু অর্ধেক হয়েছে। তাহলে 125 গ্রাম হতে আবার কত সেকেন্ড লাগবে? এই 250 তো হয়েছে 70 সেকেন্ডে, এটার অর্ধেক। তাহলে এটার অর্ধেক হইতে কি আবার 70 সেকেন্ড, আবার 65.5 গ্রাম হইতে আরো 70 সেকেন্ড, এইরকম ভাবে। দেখো 125 গ্রামকে 62.5 গ্রাম করতে কত সময় লাগবে? তাহলে এগুলা তো দেওয়াই আছে, এই হিসেবে এটার অর্ধেক করতে অর্ধায়ু 70 সেকেন্ড। এরপরে টাইপে দেখো রাসায়নিক সাম্যাবস্থা।
রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে এটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া। বৈশিষ্ট্য কি? সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি? এটা উভয়মুখী বিক্রিয়ার না, সাম্যাবস্থার বৈশিষ্ট্য। সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবকের কোনো ভূমিকা থাকবে না, সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে না প্রভাবক। উভয় দিক থেকে সুগম্যতা থাকবে বা বাধা বিপত্তি থাকবে না কোনো। উভয় দিক থেকে তুমি এখান থেকে যাইতে পারবা, আবার উল্টা পথে আসতে পারবা। বিক্রিয়া অসম্পূর্ণতা, বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয়ে থেমে যাবে না, মানে চলতেই থাকবে, রানিং। আর সাম্যের স্থায়িত্ব, সাম্য কি সবসময় একটা স্থায়িত্ব বিরাজ করবে, মানে দুই পাশে সাম্যতা বজায় থাকবে। এরপর দেখো সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? সাম্যের স্থায়িত্ব বৈশিষ্ট্য, উভয় দিক থেকে কিন্তু সৌগম্যতা পাওয়া যায়, এটাও বৈশিষ্ট্য। বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণতা, এটাও বৈশিষ্ট্য। তাহলে কি বিক্রিয়ার হার সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়। এরপর দেখো ক্রিয়াশীল নিয়ামক কি? এই সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামক হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা বাড়লেও সাম্যাবস্থার পরিবর্তন হয়, চাপের প্রভাবে পরিবর্তন হয়, ঘনমাত্রার প্রভাবে পরিবর্তন হয়। এরপরে দেখো এই সাম্য ধ্রুবক কেপিকেসি, কেপিকেসির ক্ষেত্রে কিভাবে করবা? কেসি হচ্ছে এগুলার জাস্ট ঘনমাত্রা, উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো এটার কেসি বের করতে বলছে। উৎপাদের ঘনমাত্রা কি? সি এর ঘনমাত্রার উপরে এই যে সামনে 3 আছে সংখ্যা, এই 3টা পাওয়ার হিসাবে লিখবা। তারপরে এর ঘনমাত্রার উপরে 2 পাওয়ার হিসাবে লিখবা, মানে এ স্কয়ার। আর বি এর ঘনমাত্রার উপরে 1 পাওয়ার হিসাবে না লিখলেও হবে। আর কেপি এর ক্ষেত্রে কি? এটার জাস্ট আংশিক চাপ, যেটা এটার আংশিক চাপ গুলার উপরে কাজ করবা, উপরে কিউব করবা, মানে সেম ভাবে এটা জাস্ট আংশিক চাপ গুলা নিবা। দেখো এখান থেকে কেসি বের করতে বলছে। তাহলে কি? সি, সি এর ঘনমাত্রা, ডি এর উপর স্কয়ার দেবা, এরকম ভাবে করবা। করার পরে এখানে মানগুলা দেওয়া থাকবে, মানগুলা বসায়া ম্যাথ করে ফেলবা। কিন্তু তোমাদের মান না আসার সম্ভাবনা বেশি, যেহেতু ক্যালকুলেটর নাই। তারপরে দেখো কেপি ও কেসি সম্পর্ক। কেপি কেসি সম্পর্ক কি? কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। আর হচ্ছে 8.314, টি হচ্ছে তাপমাত্রা, আর ডেল এন হচ্ছে এই উৎপাদের টোটাল মোল সংখ্যা। এখান থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করে দিবা। এখানে টোটাল মোল সংখ্যা কত? 2 আর 1 3, আর এখানে 3 আর 1 4, বিয়োগ করলে -1 হয়। এরপর দেখো পিসিএল আর হচ্ছে সিএল2, এই দুইটা বিক্রিয়া করে পিসিএল5। এর জন্য কোনটি সঠিক? দেখো এখানে এত ভুগিচুকি দরকার নাই। এই পাশে হচ্ছে মূল সংখ্যা 1, আর এই পাশে 2, 1 আর 1 2, 1 থেকে 2 গেলে -1। -1 যদি হয়, এইখানে সূত্র বসাও ডাইরেক্ট। দেখো কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন হচ্ছে -1। কোনো কিছুর উপর যদি -1 থাকে পাওয়ার হিসাবে, তাহলে কিন্তু এটা উল্টায় যায়। 1/RT হবে। 1/RT মানে কি? কেসি এর সাথে ভাগ, তাহলে কি হয়? এই কেপি হইতে গেলে দেখো এইভাবে বুঝো, কেপি হইতে গেলে কেসি কে আরটি দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি? কেসি বড়, বড় জিনিসকে ভাগ করে নেওয়া লাগবে, তাহলে কেপি হইতে পারবে। তাহলে কেসি বড়, একদম সহজ। দেখো পরবর্তীতে নিচের কোন বিক্রিয়ায় কেপি কেসি সমান? কেপি কেসি সমান মানে কি? কেপি কেসি সমান মানে এই ডেল এনটা 0 হয়ে যাবে। ডেল এন 0 হইলে এতটুকের মান 1,
কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে 1, এতটুকুর মান যদি 1 হয়, এইটা সমান এটা কেপি ইকুয়ালস টু কেসি, তাহলে কি উভয় পক্ষে এটা যদি 0 হইতে চায়, দুইটার পার্থক্য 0 হইতে হবে। তাহলে এই পাশে যা আছে মূল সংখ্যা, এই পাশে তা, অ্যান্সার এইটা। দেখো বিক্রিয়া কিভাবে মনে রাখবা, তাপ উৎপাদীগুলা মনে রাখো। এই পানির বিক্রিয়ায় যে H2O কার্বন ডাইঅক্সাইড, H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড, তারপর কি সালফার ট্রাই অক্সাইড, অ্যামোনিয়া, আর হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এগুলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এগুলা মনে রাখলেই হবে। দেখো লা শাতেলিয়ার নীতি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাপমাত্রার প্রভাব, সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব কি? ধরো পেট ভর্তি আছে, তুমি আরো খাবার খাইলে কিন্তু বমি আসবে, তাহলে দেখো এটা কিভাবে মিলাইবা। ধরো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার উপরে যদি তাপমাত্রা বৃদ্ধি করো মানে আরো তাপ দিছো, তাহলে কি বমি করে দিবে। বমি করে দিলে কি উৎপাদ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, উৎপাদ কমে যাবে। আর যদি তাপ হারি বিক্রিয়া হয়, এমনি তো তাপ নাই, এর উপরে তাপ দিলে কি, তাপ দিলে যাই হোক ক্ষুধা পেটে খাবার দরকার দিছো, তাহলে কি বাম থেকে ডানে যাবে মানে উৎপাদ বাড়বে। উৎপাদ বাড়লে বিক্রিয়া সম্মুখী হবে, আর এখানে বিক্রিয়া হবে পশ্চাৎমুখী। ওই যে অ্যামোনিয়াটা বলছিলাম তাপ উৎপাদী, দেখো চলে আসছে অ্যামোনিয়াটা, এক্ষেত্রে 92 কিলো জুল। আর দেখো যদি ডেল এর ভিতরে এরকম ভাবে দেওয়া থাকে ডেল এইচ সমান সমান মাইনাস মাইনাস, এখানে মাইনাস থাকলে তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী। আর যদি এটার সাথে যোগ আকারে মাইনাস থাকে, কোনো ডেল চিহ্ন না দিয়া বা সমান চিহ্ন না দিয়া, তাহলে মানে এইখানে যদি যোগ আকারে থাকে তাহলে হচ্ছে তোমার তাপ উৎপাদী। বুঝতে পারছো? এখানে যোগ আকারে থাকলেও তাপ উৎপাদী, আর যদি ডেল আকারে মাইনাস থাকে তাহলে তাপ উৎপাদী। ডেল আকারে যদি আবার প্লাস থাকতো তাহলে কিন্তু তাপ হারি। যেমন এখানে এই যে এখানে দেখো ডেল আকারে প্লাস, এই যে 90 কিলো জুল, আর এমনি কিন্তু মাইনাস আকার আছে, তাহলে এটা তাপ হারি। মানে সোজাসুজি মনে রাখবা, এখানে প্লাস মানে তাপ উৎপাদী, মাইনাস মানে তাপ হারি, কিন্তু ডেলেরটা হচ্ছে বিপরীত। এতটুকু জাস্ট মনে রাখবা। এরপরে দেখো চাপের প্রভাব। শর্ত কি? বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয়, গ্যাসীয় হতে হবে অবশ্যই। চাপের প্রভাব থাকতে গেলে প্রত্যেকটা উপাদান গ্যাসীয় হতে হবে, যেটা গ্যাসীয় না ওইটা বাদ দিয়ে দিবা। আর বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে অবশ্যই। মোল সংখ্যার যদি পার্থক্য না থাকে, দুই পাশে যদি মোল সংখ্যার পার্থক্য না থাকে, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না, এটা বুঝাইতেছি। এখানে দেখো বড় একটা বস্তু নিলা, ওটাকে কি চাপ দিলেই কিন্তু ছোট হয়ে যাবে। চাপ দিলে ছোট হবে না? এ দেখো এটাকে চারপাশ থেকে চাপ দিছো, তার মানে ছোট হইছে। তাহলে চাপ বৃদ্ধি করলে যেখানে কম মূল সংখ্যা সেদিকে যাবে, আর চাপ হ্রাস করলে যেখানে মূল সংখ্যা বেশি সেদিকে যাবে। যেমন এখানে এখানে যদি চাপ বাড়াও, কোন দিকে যাবে? মূল সংখ্যা কমের দিকে, ছোটর দিকে। আর যদি চাপ কমাও, মূল সংখ্যা বেশির দিকে যাবে। এখন এখানে চাপের প্রভাব আছে নাকি নাই এটা দেখার জন্য কি করবা, উভয় পক্ষের এই ডেলেন বের করবা। ডেলেন যদি 0 হয়, ডেলেন 0 হলে তাহলে চাপের প্রভাব থাকবে না, আর যদি ডেলেন থাকে, পার্থক্য থাকে, তাহলে চাপের প্রভাব আছে। দেখো চাপ বাড়ালে বিক্রিয়া কি হয়, বেশি হতে কমের দিকে যায়। এখানে এটাতে চাপ দিলা, এখানে আছে 4, 3 আর 1 4, আর এখানে আছে 2, তাহলে কি চাপ বাড়ালে বিক্রিয়া কমের দিকে যাবে। এরপর দেখো ঘনমাত্রা। এই ঘনমাত্রার উপর
প্রভাব আছে, ঘনমাত্রাও কিন্তু প্রভাব বিস্তার করে। ঘনমাত্রা যদি বাড়ে তাহলে বিক্রিয়া, ঘনমাত্রা বাড়লে সোজা কথা, একদম নর্মাল জিনিস, ঘনমাত্রা বাড়লে উৎপাদ বাড়বে, ঘনমাত্রা কমলে উৎপাদ কমবে। তাহলে ঘনমাত্রা যদি বাড়ে, উৎপাদ বাড়াইতে চাও, উৎপাদ ডান দিকে, তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে, সামনের দিকে যাবে। আর যদি উৎপাদ কমাইতে চাও, মানে হ্রাস করলে, ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। এখানে দেখো সালফার ডাইঅক্সাইডের, তাহলে কি আমি বলছিলাম না সালফার ডাইঅক্সাইডের এটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা মনে রাখবা, -196 কিলোজুল। দেখো বিক্রিয়ায় তাপ প্রয়োগে উৎপাদের কি পরিবর্তন হবে? তাপ দিলা, এটা এমনি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ এর উপর যদি তাপ দাও তাহলে কি উৎপাদ কমে যাবে। তার মানে উৎপাদ কমে গেলে কি বিক্রিয়া বাম দিকে যাবে, এই যে উৎপাদের হ্রাস পাবে। এরপর দেখো কোন বিক্রিয়ায় নিম্ন চাপে অধিক উৎপাদ উৎপন্ন হয়, কোন বিক্রিয়ায় হয়? মানে চাপ কমালে বেশি হবে। এখানে দেখো তাহলে কি চাপ যদি কমাও বেশি মোল সংখ্যার দিকে যাবে। এবার কোন পাশে মোল সংখ্যা বেশি আছে? এখানে মোল সংখ্যা কম, উৎপাদে উৎপাদে মোল সংখ্যা বেশি দরকার। মোল সংখ্যা বেশি থাকলে চাপ কমালে তাহলে উৎপাদ বাড়বে। এখানে মোল সংখ্যা কম বাম পাশের থেকে, এখানেও কম, কম না, এখানে হচ্ছে সমান। তাহলে কম কোথায়, বেশি কোথায়? বেশি হবে, দেখো এখানেও কিন্তু সমান, বেশি হচ্ছে এইখানে, এই যে PCl3 প্লাস Cl2, এখানে দুইটা 1 1 আর এখানে একটা, তাহলে এটাই অ্যান্সার। এরপর দেখো টাইপ 6 এ, টাইপ 6 এর ক্ষেত্রে অম্ল ও ক্ষারের শক্তিমাত্রা, এই টপিকটা দেখো। আগে অ্যাসিডের শক্তিমাত্রা, অ্যাসিডের শক্তিমাত্রা কিভাবে বের করবা? অ্যাসিডের শক্তিমাত্রা বের করার উপায় হচ্ছে Ka এর মান যদি বাড়ে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka, দেখো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর Ka এই pKa এর ব্যস্তানুপাতিক। Ka এর মান যদি বাড়ে তাহলে কি, মানে K অফ অ্যাসিডের মান যদি বাড়ে তাহলে শক্তি বাড়বে, অ্যাসিডের শক্তি বাড়বে, মানে বিয়োজন ধ্রুবক বাড়লে। হাইড্রাসিডের ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের সাথে যদি হ্যালোজেন থাকে, এগুলার ক্ষেত্রে, বা এটাকে হাইড্রাসিড বলে হ্যালোজেন থাকলে, তাহলে হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার বাড়লে অ্যাসিডের তীব্রতা বাড়ে। দেখো ঋণাত্মক আয়ন কোনগুলা? এই হ্যালোজেন, এগুলা না? এই হ্যালোজেন গুলার যদি আকার বাড়ে, আকার কখন বাড়ে? উপর থেকে নিচে গেলে আকার বাড়ে না? অবশ্যই। তাহলে উপর থেকে নিচে যদি আকার বাড়ে, তার মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা নিচের দিকে, তাহলে কি তীব্রতা বাড়বে, আকার বাড়লে তীব্রতা বাড়বে, তার মানে এগুলো বেশি তীব্র। আর অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত তীব্র হবে তত বেশি হবে, কি তত বেশি শক্তিমাত্রা হবে অ্যাসিডের। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কিভাবে বের করবা? এই যে অক্সো অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলাতে কিন্তু অক্সিজেন আছে, অক্সো অ্যাসিড, তার মানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখানে নাইট্রোজেন। দেখো হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান কত? -2। -2 এর সাথে যদি 3 গুণ করো, মানে 3টা অক্সিজেন আছে, তার মানে কি -6, 1 + x -6, এই 1 থেকে 6 গেলে -5, -5 ডান পাশে গেলে +5 হয়ে যায়। আবার এখানে এরকম করে এই সালফারের কি হয়, সালফারেরটা বের হয় 6, যার জারণ মান বেশি সে তত বেশি তীব্র। তার মানে কি সালফিউরিক অ্যাসিডের জারণ মান বেশি, এটা বেশি তীব্র হবে। যদি অপশনে HClO4 এটা থাকে তাহলে এটাই সব থেকে বেশি তীব্র, এটার উপরে আর কোনো তীব্রতা হবে না, HClO4। দেখো
এই পারক্লোরিক অ্যাসিড থাকলে সব থেকে বেশি জারণ মান বা সব থেকে বেশি শক্তি হবে এর। এরপরে দেখো HClO4 আর এটা দেওয়া আছে, তার মানে যত যাই থাক এই দুইটারই কিন্তু 7 ভেরি সেম কেন্দ্রীয় পরমাণু জারণ মান, কিন্তু এটাই বেশি। এবার কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি সমান হয়, যার আকার ছোট সে অধিক তীব্র। এখানে এভাবে করছে যে এটা তো এমনিই হবে, এটা জানা কথাই, কিন্তু এখানে আরেকটা রুলস হচ্ছে জারণ মান ছোট হলে যে আকার ছোট সে হচ্ছে অধিক তীব্র। এখানে কার আকার ছোট? ক্লোরিন উপরে, ব্রোমিন তার নিচে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ব্রোমিনের আকার বড় তার মানে, আর ক্লোরিনেরটা ছোট, তার মানে সে বেশি তীব্র। জৈব অ্যাসিডের ক্ষেত্রে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? এফ থাকলে বেশি তীব্র। ক্লোরিন যত বেশি তত বেশি তীব্র। এফ হচ্ছে সব থেকে তীব্র, এফ সব থেকে তীব্র, ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে ব্রোমিন। ক্লোরিন যত বেশি সেটা তত বেশি তীব্র। আর হ্যালোজেন যদি না থাকে, এই এফ, সিএল, ব্রোমিন, এগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যদি না থাকে, তাহলে কি কার্বন সংখ্যার ব্যস্তানুপাতিক, মানে কার্বন সংখ্যা যত কম হবে তত বেশি তীব্র হবে, কার্বন সংখ্যা যত বেশি হবে তত কম তীব্র হবে। এইখানে দেখো এই ক্লোরিন যত বেশি, এখানে সরাসরি এই ক্লোরিন যত বেশি তত বেশি তীব্র, তার মানে এটা বেশি তীব্র। আর এখানে দেখো হ্যালোজেন নাই, কার্বন সংখ্যা কোথায় কম? এখানে 3টা, এখানে 2টা, তার মানে এটাই বেশি তীব্র। যেখানে কম সেখানেই বেশি তীব্র। এবার ক্ষারের তীব্রতা, ক্ষারের তীব্রতার ক্ষেত্রে কেবি এর মান বেশি হলে বেশি তীব্র। ওইখানে যেমন কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বেশি হইলে বেশি তীব্র, এখানে ক্ষারের বিয়োজন ধ্রুবক বেশি হলে বেশি তীব্র। সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা এমনি তীব্র, এগুলো হচ্ছে তীব্র ক্ষার। আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয় সেটা হচ্ছে মৃদু ক্ষার বা দুর্বল ক্ষার। দেখো কোনটি তীব্র অ্যাসিড? পারক্লোরিক অ্যাসিড আছে মানে এটা তীব্র অ্যাসিড। আর হচ্ছে গিয়ে এখানে বের করো, দেখো 4টা অপশন আছে, কোনটা ক্লোরিন আছে আগে দেখো। এই যে এখানে ক্লোরিন আছে, তার মানে এগুলা কিন্তু তীব্র হবে না, এই দুইটার মধ্যে একটা। এখন দুই পাশে কিন্তু কার্বন আছে, দুইটাতেই কার্বন আছে, যেটাতে কম সেটাই বেশি তীব্র। অ্যান্সার হচ্ছে এখানে 3টা, এখানে হচ্ছে এর অধিক, তাহলে এই 3টাই হবে অ্যান্সার। পরবর্তী পেজে যাই, দেখো পিএইচ এর মান। পিএইচ এর মান বের করতে গেলে আমরা সূত্র জানি, পিএইচ আর পিওএইচ এই দুইটা যদি যোগ করো তাহলে 14 হয়। পিএইচ হচ্ছে অ্যাসিডের, পিওএইচ হচ্ছে ক্ষারের। পিএইচ সমান লগ অফ মাইনাস লগ অফ, এখানে সামনে মাইনাস চিহ্ন হবে, মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা। আর যদি পিওএইচ হয় তাহলে মাইনাস লগ অফ ওএইচ। এবার পিএইচ এর ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, পি কে দেওয়া থাকবে, আর লগ অফ উপরে সল্ট নিচে অ্যাসিড। আর বেজের ক্ষেত্রে পিওএইচ এর ক্ষেত্রে এই যে পি কে বি দেওয়া থাকবে, আর উপরে সল্ট নিচে বেজ। আর যদি শর্টকাট আকারে করতে যাই, পরীক্ষার হলে এত টাইম নেই, শর্টকাটে করবা। দেখো এরকম যদি থাকে, ওয়ান আকারে আছে না, ঘনমাত্রা গুণন হাইড্রোজেন সংখ্যা, এটাই হচ্ছে পিএইচ। এই ঘনমাত্রা আর হচ্ছে হাইড্রোজেন সংখ্যা গুণ করো, তাহলে কি হয়? হাইড্রোজেন সংখ্যা একটা, এটার সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, তাহলে পিএইচ হচ্ছে, এখানে দেখো এখানে 3টা আছে না দশমিকের ডান পাশে, তাহলে পিএইচ হচ্ছে 3। 10⁻⁻, যেটা হয় ওটাই হচ্ছে পিএইচ। এখানে কত আছে? এই 2 এর সাথে গুণ করো, এখানে হাইড্রোজেন সংখ্যা 2, এই 2 এর সাথে গুণ করলে কত হয়? 5 দুগুণা 10। এখানে যদি 10 দাও তার মানে কি 10 এই যে এখানে দিতে হবে, তার মানে 0.01। এই 0.01 মানে কি? এখানে 2টা সংখ্যা আছে মানে 2। আর ঘনমাত্রার ক্ষেত্রে এই ঘনমাত্রা যদি সাইন্টিফিক নাম্বারে থাকে, এরকম হয় যে টু দি পাওয়ার মাইনাস,
তাহলে কি করবা, এই পাওয়ার থেকে পাওয়ার মাইনাস লগ অফ এই সামনের সংখ্যা, এখানে কি হবে, যেমন এটা যদি বের করতে চাও পিএইচ, তাহলে কি 3 মাইনাস লগ অফ 2, 2 কে লগ করলে কত হয় 0.3, এই যে 0.3। দেখো এগুলা কিভাবে মনে রাখবা লগের মান, লগ অফ 1 ইকুয়ালস টু 0, লগ অফ 2 কত, 2 এর থেকে 1 বেশি মানে 0.3, আর log অফ 3 তাহলে কি এই পয়েন্ট থাকবে অবশ্যই, দশমিক 0 দশমিক হবে, এই log অফ 3 হচ্ছে এই এখানে হচ্ছে 3, আর এই log অফ 3 এর জন্য হয়ে যাবে 5। এখানে দুইটা করে পার্থক্য, 4 এর জন্য 6, 5 এর জন্য 7, তারপর 6 এর জন্য 8, এভাবে এখানে দুইটা করে পার্থক্য আসছে, এই পর্যন্তই লাগবে, এর বেশি লাগবে না। দেখো তাহলে এই হিসাব করলে এখানে কি log 2 সমান কত, 1 বেশি 0.3, 3 থেকে 0.3 বাদ দিলে কত হয় 2.7, এটা হচ্ছে পিএইচ 2.7, আর যদি পিওএইচ বলতো তাহলে 14 থেকে 2.7 বিয়োগ করে দিতাম। এরপরে দেখো এটা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, তাহলে এখানে দুইটা না, 2 গুণ করে দাও, কত হয় 2 গুণ করে দিলে এখানে হবে 2, 2 হলে এই যে 0.002, এবার 0.002 মানে কি, 0.002 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এই 2 এর থেকে এখানে মানে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে অতটা মাইনাস, পাওয়ারের উপরে ততটা মাইনাস, যেমন এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার দেখো ম্যাথটা কিভাবে করছিলাম, পাওয়ার থেকে এই যে 10 টু দি পাওয়ার -3 না, এই পাওয়ার থেকে কি লগ 2 বাদ, সামনের এটা বাদ, তাহলে 3 মাইনাস লগ 2, 2.7। পরবর্তীটা দেখো এই যে 5 এখানে দেওয়া আছে না, পিএইচ কত, এই পাওয়ার থেকে মানে 2 থেকে লগ 5 বিয়োগ, মানে লগ 5 এর মান মাইনাস, লগ 5 এর মান হচ্ছে 0.7, তাহলে 1.3। আর এখানে পিএইচ আইছে, এখানে এই এটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের হইছে, তাহলে পিএইচ কত 14 থেকে 1.3 বাদ। পরবর্তী পেজে আসো, দেখো ঘনমাত্রার ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে। পিএইচ এর মান কত 3.7, 3.7 কি 4 এর থেকে কত কম 0.3 কম, তাহলে 4 মাইনাস 0.3, এই 0.3 কার 0.3 এর মান কত, 0.3 হচ্ছে তোমার 2, লগ অফ 2, তাহলে মাইনাস লগ 2। এবার এই 2টা কি, 2টা সামনে ছিল না, সামনে নিয়ে আসো, আর 10 টু দি পাওয়ার এটা হচ্ছে ওই যে পাওয়ার থেকে আনছিলাম সামনেরটা, তাহলে -4। আর এই যে সূত্রগুলা লাগবে, সূত্র এগুলা জাস্ট মনে রাখবা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সমান আলফা স্কোয়ার সি, তাহলে আলফা কিভাবে বের করবা, এটার সাথে সি ভাগ করে রুট করে দাও, তাহলে এই যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ভাগ সি রুট, এরকম ভাবেই এখানে আলফা স্কোয়ার সি, এটা ক্ষারের ক্ষেত্রেও সেম। দেখো এই ম্যাথটা 2%, এরকম যদি পার্সেন্ট দেওয়া থাকে, ঘনমাত্রার যদি পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে পিএইচ কিভাবে বের করবা, আগে এস এর মান বের করবা, এস এর মান কিভাবে বের করবা, পার্সেন্টের সাথে 10 গুণ, আর নিচে এটার যে আণবিক ভর আছে ওটা দ্বারা ভাগ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, এটার সাথে 10 গুণ, এই যে তাহলে এখানে হবে 25, 10 গুণ করলে 2.5 এর সাথে 10 গুণ করলে 25/40, অ্যান্সার হলে কত 25/40 হচ্ছে 0.63। এবার এই 0.63 কিভাবে আসছে, দেখো পিএইচ কিভাবে বের করবা, এই 0.63 হচ্ছে 6.3, দেখো 63 ইন্টু এখানে -2 না 10 টু দি পাওয়ার -2, বা 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -1,
তাহলে কি হয় 6.3 ইন্টু 10⁻⁻1। এটার কারণে 1 থেকে পাওয়ার আছে 1 থেকে লগ অফ এখানে 6 ধরবা, লগ অফ 6 বিয়োগ যাবে, লগ অফ 6 কত 0.8, তাহলে অ্যান্সার হবে 0.2। এটা হচ্ছে পিওএইচ এর মান। পিএইচ এর মান কত, তাহলে 14 থেকে 0.2 বাদ দাও। এই সূত্রগুলা জাস্ট মনে রাখবা, মানে এগুলো আসলে কেপিকেসি যদি শর্টকাটে করতে চাও একবারে, শর্টকাটে বলতে কি এগুলা এই যে সরাসরি এইটাই, জাস্ট এই কয়টা মনে রাখলেই হবে তোমার, আর কিছু লাগবে না। রক্ত, রক্তের পিএইচ হচ্ছে 7.4। এই রক্তের পিএইচ এর ক্ষেত্রে 6.8 এর থেকে যদি কম হয় তাহলে অ্যাসিডোসিস, আর 7.8 এর থেকে বেশি হলে অ্যালকালাইসিস। পানির পানির পিএইচ হচ্ছে 6.8 থেকে 7.2। স্যালিসাইলিক অ্যাসিডের 7.3 থেকে 7.5। কোমল পানীয়র ক্ষেত্রে এগুলা সরাসরি এগুলা মানগুলা মুখস্থ করে ফেলবা, এখান থেকে কমন পড়বে। আর দেখো এই যে পিএইচ যদি 3 থেকে কমে যায় তাহলে গাছপালা মরে যায়, আর যদি 9.5 এর থেকে বেশি হয় তাহলে অণুজীব মুক্ত হয় এবং উর্বরতা নষ্ট হয়। এবার দেখো পিএইচ বাড়াতে কি ব্যবহার হয়, 3 থেকে যেহেতু কমে গেছে বাড়ানো লাগবে, বাড়াতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বনেট সমূহ, CO3 যেগুলাতে আছে ওগুলা, তারপর ডলোমাইট, ডলোমাইটের সংকেত মনে রাখবা। তারপরে দেখো এই যে কার্বনেট, এই যে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম যৌগ। আর অণুজীব মুক্ত হয় হচ্ছে তোমার 9.5 এর বেশি হলে অণুজীব মুক্ত হয় আর উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে নাইট্রেট গুলা উপরে দিছো কার্বনেট আর এখানে হচ্ছে নাইট্রেট, যেমন কি অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, তারপরে যে ফসফেটের এটা যেমন টিএসপি, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে এটা কিভাবে বের করবা, H2, এই যে ফসফরিক অ্যাসিড আর হচ্ছে ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের যোজনী কত, জারার মান 2, তাহলে এখানে কত এই যোজনী হচ্ছে 2, তাহলে এখানে 2 বসবে নিচে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। এই ক্লাস নোটটা পেয়ে যাবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।